আম, 106 পৃষ্ঠায় কি আছে? অধিকার সুরক্ষা ও আইনের শাসন সংরক্ষণের বিচার বিভাগের ভূমিকা, তাই না? আইনের সুরক্ষা বা ও আমাদের মৌলিক অধিকার সুরক্ষার জন্য আহ বিচার বিভাগ কি কি কাজ করে থাকে, এই জিনিসটা আগে বুঝতে হবে। হ্যাঁ, ফার্স্টে বুঝতে হবে যে আমাদের ব্যক্তিগত অধিকার কয়টি। হ্যালো, হ্যালো। জি স্যার। জি স্যার, মানে মৌলিক অধিকার। আমাদের, হ্যাঁ, আমাদের ব্যক্তিগত অধিকার মানে মৌলিক অধিকার কয়টি? 5টি, তাই তো? পাঁচটি, জি স্যার। হ্যাঁ, এখন পাঁচটি। আইন, বিচার বিভাগ এগুলো আমাদেরকে কিভাবে দিয়ে থাকে? প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দিয়ে থাকে। এই অধিকারগুলো দিতে যে বিচার বিভাগকে কিছু কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয় এবং কিছু কিছু আইনের প্রতি বা রিটের প্রতি তাদেরকে নজর দিতে হয়। রিট মানে কি? এই যে এখানে একটা প্রশ্ন করতে পারো, রিট কি? রিট হচ্ছে কোনো ব্যক্তি যদি নিম্ন আদালতে হেরে যায়, তাহলে সে উচ্চ আদালতে সে বিষয়টির উপর আবেদন করতে পারে, কিংবা আদালত সব প্রণোদিত হয়ে উচ্চ আদালত সব প্রণোদিত হয়ে নিম্ন আদালতের উপর রিট জারি করতে পারেন। মনে করো যে কোনো একটি বিষয় আমাদের হারিয়ে গেছে, কোনো একটা জিনিস হারিয়ে গেছে, তখন আদালত অনেক সময় দেখো না পেপার পত্রিকায় যে আদালত সব প্রণোদিত হয়ে রুল জারি করেছে যে এই বিষয়টি কেন এমন হলো, এই বিষয়টি এরকম হওয়া দরকার। তাহলে এক কথা বলা যায়, রিট সংক্ষেপে বলা যায়, কোনো ব্যক্তির মৌলিক অধিকার রক্ষার জন্য উচ্চ আদালত যখন বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে সে প্রক্রিয়াকেই বলা হয় রিট। ঠিক আছে? হ্যালো, বুঝতে পেরেছো কি এতটুকু? জি জি স্যার। স্যার। সাইদ, এটা একটু আস্তে বলবো কারণ এই জায়গাগুলো খুব কঠিন। হ্যাঁ, আস্তে আস্তে আগাবো। হ্যাঁ, জি স্যার, আসতে হবে। কারণ খুব কঠিন তো। এখন এই রিট করতে যে উচ্চ আদালত কয়েকটা প্রক্রিয়ার আশ্রয় নিয়ে থাকে। দেখো, একটা আছে ম্যান্ডেমাস রিট, সাটিওয়ারি রিট, পেয়েছো? প্রহিবিশন রিট, হেভিয়াস কর্পাস রিট, কোয়ারেন্টাইন রিট, দেখেছো কি? জি স্যার। এগুলো জি স্যার। এগুলো শুধু উচ্চ আদালতেই আদালত কর্তৃক জারি করার ক্ষমতা রাখে, অন্য কেউ কোনো ক্ষমতা রাখে না। এগুলোর মাধ্যমে অধিকার বঞ্চিত ব্যক্তির অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা নির্দেশ প্রদান করা হয়। তাহলে কি বিচার বিভাগ কি করে? মানুষের মানবাধিকার বা মৌলিক অধিকারগুলো সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করে থাকে, সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য ফার্স্টেই রিটের কি রিটের আশ্রয় নিতে হয়। দেন রিটের বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলোর আশ্রয় নিয়ে কাজ করতে হয়। দেখো এখানে লিখছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিচার বিভাগ মানবাধিকার সংরক্ষণে সব প্রণোদিত বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রিট জারি করেছে, যা জনমহলে বেশ প্রশংসিত হয়েছে। যেটা বললাম একটু আগেই, সব প্রণোদিত, তাই না? আচ্ছা, জি স্যার, সব প্রণোদিত। মানে নিজেই পেপার পত্রিকা পড়েই আদালত নিজেই মামলা করেছে বা হস্তক্ষেপ করেছে। এখন একটু দেখো, দেখা যাচ্ছে কি? দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, রিট রিট কি? দেখো, রিট শব্দের অর্থ হলো আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ। রিটের উৎপত্তি ও বিকাশ ইংল্যান্ডে। ঠিক আছে? প্রথম রিট ছিল রাজকীয় বিশেষাধিকার। আহ রাজা বা রানী বিচারের, আরে এখন কেমন আসতেছে এরা, রাজা বা রানী বিচারের নির্ধারক হিসেবে রিট জারি করতে পারতো। তার মানে যখন ব্রিটিশ শাসন ছিল বা তার পূর্বে রাজা বা রানী সমস্ত বিচার করতেন। বুঝতে পেরেছো? একমাত্র রাজা বা রানীর রিট জারি করার অধিকার ছিল বলে একে প্রথমে বিশেষাধিকার রিট বলা হতো। মানে রাজা বা রানী ব্যতি রেখে কেউ কোনো রিট জারি করতে পারতো না। রাজা বা রানী তাদের কর্মচারী বা অফিসারদের কার্যাবলী পালনে কার্য বাধ্য হবে, এটা একটু ভুলে গেছে, পালনে বাধ্য হবে এটা। হ্যাঁ, আচ্ছা, আমি এটা ঠিক করে দিচ্ছি, এটা পরে ঠিক করবো। এখন বাধ্য করার জন্য বা কোনো অবৈধ কাজ হতে
বিরত রাখার জন্য রিট জারি করত। তাহলে রাজা রানী কি করত? জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য কি করতো? নিজেরাই স্বপ্রণোদিত হয়ে বিচার কার্যগুলো করত এবং মানুষ জানি কোনো অবৈধ কাজ না করতে পারে সেই জন্য তারা নিজেরাই রিট জারি করতেন। পরবর্তীকালে দেখো রাজা বা রানীর এই বিশেষাধিকার নাগরিকদের অধিকারে চলে আসে। নাগরিকগণ সরকারি কর্মকর্তাদের আচরণ ও কাজে আহ ক্ষুব্ধ হয়ে রাজার কাছে আসতো এবং রাজা বা রানী তাদের বিশেষ অধিকার বলে রিট জারি করত। যখন মানুষ অত্যাচারিত হয় তখন কার কাছে যায় বলতো? পুলিশের কাছে। আইনের কাছে, এইভাবে বলবা, পুলিশ না, আইনের কাছে, তাই না? আইনের কাছে যায়। তাহলে তখন তো রাজা বা রানী ছিল সব, তারাই আইন নিয়ন্ত্রণ করতো, তখন তারা আইনের রাজা বা রানীর কাছে তারা যেত। আচ্ছা, রাজার কাছে আসতো এবং রাজা বা রানী তাদের বিশেষ অধিকার বলে রিট জারি করত। পরবর্তীকালে রাজা বা রানীর প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডে দুই ধরনের আদালত গঠিত হয়, যেমন চ্যান্সেলারি আদালত হবে এটা এবং কিংস বেঞ্চ। এসব আদালত নাগরিকদের আবেদনের প্রেক্ষিতে রিট জারি করতো। এটা তোমার দরকার নাই এই জায়গাটুকু, তাও দিচ্ছি। বাংলাদেশের সংবিধানে হাইকোর্ট বিভাগের শুধুমাত্র একটি ক্ষেত্রে আদি এখতিয়ার রয়েছে। এখন তুমি কোনো জায়গায় অন্যায় পেলে, অবিচার পেলে, তুমি বিচার পেলে না, তখন তুমি সরাসরি একদম হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে। তা দ্বারস্থ হতে গেলে কি করতে হবে? তোমাকে 10-10-20 টাকা দুটা ফর্ম কিনে রিট জারি করতে হবে। বা আদালত যদি মনে করে তুমি আসলে ভুক্তভোগী, তাহলে আদালত স্বপ্রণোদিত হয়েই বলবে যে সে কেন ভুক্তভোগী, রুল জারি করবে। রুল মানে আদেশ জারি করবে, ঠিক আছে? এখন ওখানে দেখো 5টা রিটের পদ্ধতি আছে। যেগুলো বোঝা যাচ্ছে অঙ্কন? সাফা, ঈশা, জি স্যার। জিনিসগুলো বোঝা যাচ্ছে তো? জি স্যার। না বুঝলে আমাকে বলবা। এখন দেখো, হেবিয়াস কর্পাস রিট, কোনো ব্যক্তি যদি মনে করে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাহলে সে হেবিয়াস কর্পাসের জন্য আবেদন করতে পারে। মনে করো কেউ মনে করলো তাকে সে সুষ্ঠু বিচার পেল না, অন্যায়ভাবে তাকে আবেদন করেছে, অন্যায়ভাবে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তখন সে এই হেবিয়াস কর্পাসের কি আশ্রয় নিতে পারবে। সে আবেদন গ্রাহ্য হলে আদালত কারাগার কর্তৃপক্ষকে হুকুম, রিট অফ হেবিয়াস কর্পাস দেবে কয়েদিকে আদালতে নিয়ে আসতে, যাতে আদালত বিচার করে দেখতে পারে। তাহলে কয়েদিকে আদালতে নিয়ে আসতে কেন বলবে? বলতে পারবা কেন? কয়েদির মুখ থেকে কি আবার ওই ঘটনাটা শুনতে যাবে, বা ইয়েস, কয়েদির কিছু যদি বক্তব্য হ্যাঁ, থাকে? কয়েদির মুখ থেকেই তিনি সরাসরি শুনতে চান। ঠিক আছে, স্যার কয়েদির মতামত, নিজস্ব বক্তব্য, নিজস্ব বক্তব্য তিনি শুনতে চান, থাকতে পারে, সেগুলো হ্যাঁ। জানার জন্য। সেজন্য এটার আশ্রয় নিতে নেয় তারা। হ্যাঁ, হেবিয়াস কর্পাসের জন্য আবেদন কারারুদ্ধ ব্যক্তি নিজে অথবা অন্য কেউ তার জন্য করতে পারে। মনে করে এক্স আটকায় গেল, তার পক্ষে ওয়াই বা জেড কি করতে পারবে? দাঁড়া হতে পারবে না? এক্স নামে মনে করো একজন ব্যক্তিকে আটক করেছে, এখন এক্স এর আত্মীয় ওয়াই, ওয়াই এর আত্মীয় জেড, তাহলে ওয়াই বা জেড এক্স এর পক্ষে কি এই মামলাটি করতে পারবে। বুঝতে পেরেছ? এই আবেদনে দেখাতে হবে আদালত কারারুদ্ধ ব্যক্তিকে ভুল তথ্যের ভিত্তিতে বা আইনের অপপ্রয়োগ করে কারাদণ্ড দিয়েছে। অনেক সময় কোনো বিচারক কাউকে আদালত অবমাননার দায়ে জেলে পাঠাতে চাইলে সেই ব্যক্তি হেবিয়াস কর্পাসের জন্য আবেদন করতে পারে। আদালত অবমাননা মানে কি? আদালত একটি রায় দিয়েছে, সেই রায়টি সে মানলো না, তখন সেটা হলো আদালত অবমাননা। বুঝতে পেরেছো এটা? এতটুক? জি স্যার। এতটুক? জি স্যার। না বুঝতে পারলে আমাকে বলো এতটুক। তা পরেরটাতে আসবো, ম্যান্ডেমাস। এগুলো স্ক্রিনশট নিব না? আগে আমি বুঝাই দেই, ও জি স্যার। আগে বুঝিয়ে দেই। হ্যাঁ, ম্যান্ডেমাস দেখো, এগুলো খুব কঠিন কিন্তু। এই যে আমি সাইদকে প্রথমে বলছি, সাইদ ওটা আসতে পড়াবো। হ্যাঁ, জি স্যার, কঠিন জিনিস।
ল্যাটিন অর্থ ম্যান্ডেমাস, ল্যাটিন অর্থ আমরা হুকুম দিচ্ছি, এটা তার কার অর্থ আসলো? ম্যান্ডেমাসের। বস্তুত এটি কোনো সরকারি সংস্থাকে দেওয়া একটি আদেশ। সরকারি সংস্থা যখন আইন অনুসারে কোনো কাজ করা গাফিলতি করছে তখন তাকে আইন অনুযায়ী কাজ করার আদেশ দেওয়া হয়। তাহলে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটা প্রযোজ্য। কোনো কাজে তারা যদি গাফিলতি করে তখন আদালত স্বপ্রণোদিত হয়ে হুকুম দিবে যে আপনারা সঠিকভাবে কাজ করুন, নাহলে বেতন কর্তন হবে। রিট অফ সার্টিওয়ারি হবে, এটা বানানটা ভুল আসছে আমার, সার্টিওয়ারি হবে। হ্যাঁ, একটা কাটলে অনেকগুলো কাটা হয়ে যায়, এটাই সমস্যা। দাঁড়াও, এখন কাটা যাবে না, ভারী হয়ে গেছে স্কিন। আচ্ছা, এটা ঠিক করে নাও তো, সার্টিওয়ারি ওটা ট হবে। আচ্ছা, সুপ্রিম কোর্টের নিম্ন আদালত থেকে আসা আপিল শুনানি করার সিদ্ধান্ত। আচ্ছা, এটা হচ্ছে মারাত্মক জিনিস। নিম্ন আদালত কোনগুলো? জেলা কোর্ট যেগুলো আছে, ঠিক আছে, এগুলো নিম্ন আদালত। নিম্ন আদালতে যদি কোনো ব্যক্তি কোনো মামলায় পরাজিত হয়ে যায় তখন সে উচ্চ আদালতে শরণাপন্ন হতে পারে। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ বা কোনো অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের এই আদেশ আইনানুগ না হলে হয়ে থাকলে সে আদেশকে অকার্যকর ঘোষণা করে যে আদেশ দিতে পারে তাই হলো উৎপ্রেষণ রিট বা রিট অফ সার্টিওয়ারি। তার মানে কি? মনে করেন নিম্ন আদালতে কোনো ব্যক্তি হেরে গেল কিন্তু উচ্চ আদালতে সে জিতে গেল, তখন কি দুটো কি, তখন কি নিম্ন আদালতের রায়টি কি থাকবে আর? হ্যালো, মনে তো হচ্ছে থাকবে না, কারণ উচ্চতেই যেহেতু জিতে গেছে। উচ্চ আদালতে যখন জিতে যাবে তখন সেটা আর থাকবে না। কারণ মনে করো কোনো ব্যক্তি নিম্ন আদালতে হেরে গেল, তখন তো সে সুবিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে যাবে, তাই না? সেখানে যদি উচ্চ আদালত তার পক্ষে রায় দেয় তাহলে সে তো অবশ্যই ওই রায়টা কি উচ্চ আদালত নিম্নের রায়টিকে কি করবে? বাতিল করে তা ওনাদের যেটা মতামত বা রায় সেটা দিবে, এবং সেটা যদি সে ব্যক্তির পক্ষে যায় তখন অটোমেটিকলি নিম্ন আদালতের রায়টি ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পারছো সাফা? হ্যালো, স্যার, বুঝতে পারছো তো? তাহলে স্যার এখানে এই রিটটা কি হইলো তাহলে? ওই উচ্চ আদালতের যে মানে ঘোষণাটা ওইটাই তাহলে সার্টিওয়ারি রিটটা হইলো? হ্যাঁ হ্যাঁ, মনে করো নিম্ন আদালতে, মনে করো কোনো জমির মামলায় নিম্ন আদালতে ব্যক্তিটা হেরে গেল, ঠিক আছে, এখন ব্যক্তিটা তার রায়টা পছন্দ হয়নি, তখন সে আবার উচ্চ আদালতে শরণাপন্ন হবে। উচ্চ আদালত সব বিবেচনা করে দেখলো যে ব্যক্তিটি ঠিক, তখন নিম্নের আদালতে যে রায়টি দিয়েছে সেটাকে বাতিল করে দিয়ে বর্তমান রায়টিকে বলবৎ করতে আদেশ জারি করবেন। বুঝতে পেরেছো? যেমন আচ্ছা। কোনো ব্যক্তি যখন মৃত্যুদণ্ড নিম্ন আদালত দেয় তখন ব্যক্তি উচ্চ আদালতে আপিল করে হাইকোর্টে, এটা জানো তো মনে হয় নাকি? আচ্ছা, হাইকোর্ট যদি দেখে তিনি নির্দোষ তাহলে তাকে ছেড়ে দিবে, রায় দিবে। আর যদি হাইকোর্ট থেকে তার দোষটা প্রমাণিত তাহলে তাকে সাজা দিবে, তাহলে তার মৃত্যুদণ্ড বহাল থাকবে। তখন সেই ব্যক্তি আবারও আপিল করতে পারবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যদি মনে করে একই পদ্ধতি যদি মৃত্যুদণ্ড বহাল রাখে তখন চলে যাবে হচ্ছে রায়টা বহাল রাখবে। তখন সেই ব্যক্তি যদি আবারও মনে করে তার রায়টি তার প্রতি সুবিচার করা হয়নি তখন তিনি ডেথ রেফারেন্স শুনানির জন্য আবেদন করবেন। এটা মনে রাখবা, ডেথ রেফারেন্স, ডেথ রেফারেন্স শুনানির জন্য তিনি আবেদন করবেন। তখন 5 জন বিচারক মিলে ডেথ রেফারেন্সের জন্য একটি বেঞ্চ গঠন করবেন। তখন 5 জনের মধ্যে 3 জন বা 2 জন যদি মনে করেন যে তিনি দায়ী তখন তারাও মৃত্যুদণ্ড বহাল রাখবেন। সেই ব্যক্তি যদি মনে করেন যে লাস্ট যে আমার বাঁচার অধিকার রয়েছে তখন তিনি রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষা আবেদন করবেন। রাষ্ট্রপতি দেখবেন এতগুলো আদালত সব দিক বিবেচনা করে রাষ্ট্রপতি
যদি মনে করেন তাকে ছেড়ে দেওয়া যায় ছেড়ে দেবে, না হলে তার মৃত্যুদণ্ড বহাল রাখবেন। তাহলে তার কতগুলো পার্ট গেল এখানে সাফা সাইদ? নিম্ন থেকে উচ্চ, উচ্চ থেকে সুপ্রিম, সুপ্রিম থেকে ডেথ রেফারেন্স, তারপরে রাষ্ট্রপতি। অনেকগুলো পার্ট না তারপরে তাহলে জি স্যার, অনেকগুলো ধাপ পেরিয়ে তারপর কার্যকর করতে হবে, রাষ্ট্রপতির কাছে সর্বশেষ। তাই জি না? স্যার। প্রাণ ভিক্ষা। আচ্ছা, কোয়ারেন্টাইনও দেখো কথাটা ল্যাটিন অর্থ কোনো ওয়ারেন্টের বলে। ওয়ারেন্ট মানে কোন আইনের বলে। এটি যাকে পাঠানো হয় তার কাছে জানতে চায় তিনি যে কাজ করার অধিকার আসলে দাবি করছেন সেই অধিকার কোথা থেকে তার উপর বর্তেছে। এখন মনে করো তোমাকে একটা চিঠি পাঠানো হলো যে তুমি যে লেখাপড়া করছো, তুমি কোন আইনে মনে করছো লেখাপড়া বলো তো? কোন আইন? শিক্ষা আইন। শিক্ষা আইন, মৌলিক অধিকার আইনের বলে তুমি লেখাপড়া করছো। তাই তুমি উত্তর দিতে পারবে না তুমি? পারবে জি তো? স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সেই আইন। রিট অফ প্রহিবিশন, উচ্চ আদালত সাধারণত সুপ্রিম কোর্ট থেকে নিম্ন আদালতের উপর হুকুম, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। দেখো, উচ্চ আদালত সাধারণত সুপ্রিম কোর্ট থেকে নিম্ন আদালতের উপর হুকুম, যে মামলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া, কারণ সেই মামলা নিম্ন আদালতের এখতিয়ার বহির্ভূত। এই জায়গায় আবার দেখো, উচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে নিম্ন আদালতের উপর হুকুম, মানে উচ্চ আদালত নিম্ন আদালতকে, একদম নিম্ন আদালতকে হুকুম দিবে যে তোমার এই বিষয়টার উপর, কোনো একটা বিষয়ের উপর বলবে যে সিদ্ধান্ত নেওয়ার তোমার অধিকার নেই, কারণ তুমি সিদ্ধান্তের বাইরে যে এই কাজটি করেছো, তাকে হুকুম দিবে। তখন তারা আবার নিজেই বিচারটা শুরু করবে। তার মানে কি, এক আর যদি চার, এক চারকে অর্ডার করবে যে তুমি কোন আইনের বলে এই বিচারটা করলে, তোমার তো অধিকারই নেই। বুঝতে পেরেছো কি? মানে আমি আমার সীমাটাকে ক্রস করেছি, লিমিটটাকে। স্যার, এখানে হ্যাঁ বলো। ইয়া সুপ্রিম কোর্ট বলতে কি উচ্চ আদালতকে বোঝানো হয়েছে? একদম উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের পরে আসবে হাইকোর্ট, ঠিক আছে? হাইকোর্টের পরে আসবে নিম্ন আদালত। মানে প্রথমে সুপ্রিম কোর্ট, তারপর উচ্চ আদালত, তারপর নিম্ন আদালত। হ্যাঁ, এ পার্ট বাই পার্ট। মানে তোমার আচ্ছা স্যার। যে বিষয়ে অধিকার নেই তুমি সেই বিষয়ে নাক গলিয়েছো কেন, এক কথায়। বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখানে কারো প্রশ্ন আছে কারো? লিখে ভালো হয়েছে না এটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা কি জি স্ক্রিনশট স্ক্রিনশট নিবা না কি করবো বলো? জি স্যার, স্ক্রিনশট নিব তো। জি স্যার, দাঁড়াও। স্ক্রিনশট নেই। স্যার স্যার লিখতে তো অনেক টাইম লাগবে, হ্যাঁ, স্ক্রিনশটই নেই। নাও নাও। মেইল আছে নাকি তোমার, সবাই মেইল আছে? হ্যালো? জি স্যার আছে। জি স্যার, আছে স্যার। তাহলে সবগুলো মেইল একখানে করে দিচ্ছি আমি, দাঁড়াও একটু ওয়েট করো। দাঁড়াও আমি একটা পিডিএফ করে নেই। স্ক্রিনশট নিলেই হয়ে যায়। স্ক্রিনশট নিবা? ওসব মেইলে বা ডাউনলোড জি স্যার, স্ক্রিনশটই নেই, আমার মেইল নাই। আচ্ছা নাও, স্ক্রিনশট নাও। এই পর্যন্ত নাও আগে, হ্যাঁ এই যে এই পর্যন্ত আমার যে কার্সরটা আছে এই পর্যন্ত নাও। জি স্যার, ডান হয়ে গেছে তো। সবার হয়ে গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এতটুকু নিয়ে নাও আগে, তাহলে আমার সুবিধা হবে। দাঁড়াও, হ্যাঁ এতটুকু আগে নিয়ে নাও, এই এতটুকু নিয়ে নাও আগে। জি স্যার, হয়েছে। আচ্ছা, হ্যাঁ নিয়ে নাও।
হয়ে গেছে সবার? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এই জিনিসটাকে বুঝতে পারছো সবাই, এই যতটুকু পড়ালাম এতটুক? তাহলে ফার্স্টে কার অধিকার ছিল? রিড করার অধিকার, রিড নিষ্পত্তি করার অধিকার কার ছিল প্রথমে এট ফার্স্ট? মনে আছে বললাম যে আমি সাপা, রাজা ও রানীর। অঙ্কন, হ্যালো? জি স্যার, ওই যে হেভিয়াস কর্পাস রিটটা না? হ্যাঁ হ্যাঁ, না না, ফার্স্টে আমি একটা কথা বলেছিলাম যে রাজা ও রানী শুধু অধিকার ছিল। স্যার আজকে আমার নেট প্রবলেম খুবই। আমি বুঝতেছি, ওই জন্য তুমি যাচ্ছ আসতেছো দেখতেছি। স্ক্রিনশট নিয়ে নাও, নিয়েছো? অঙ্কন তুমি সেটটাকে রিস্টার্ট দাও। আচ্ছা, প্রথমে আবার একটু আলোচনা করে নেই। প্রথমে রাজা ও রানী শুধু এই জিনিসগুলো প্রয়োগ করতে পারতো, শুধু রাজা ও রানী। কিন্তু কালের পরিক্রমায় এখন আমাদের না স্যার, মানে হচ্ছে ইন্টারনেট স্পিডই কম। স্পিড কম, তা পানি ঢেলে দাও স্পিডে। আচ্ছা, প্রথমে রাজা ও রানী শুধু এই রিটের কাজগুলো করতে পারতো, কিন্তু সময়ের প্রেক্ষাপটে এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এনারা এই এই কাজগুলো করে থাকে। তোমরা কি জানো এখন পর্যন্ত যে ব্রিটিশ শাসন যে চলে গেছে আমাদের দেশ থেকে, আমরা এখনো কিন্তু অনেক ব্রিটিশ আইন মেনে চলি, জানো এটা? হ্যালো, একটু কথা বলো। কি কি পড়ে স্যার অনেক কিছু কারণ স্যার ওই যে আইনগুলোর মধ্যে? আমরা যে রিটেন ইংলিশটা ব্যবহার করি এটা সাধারণত ব্রিটিশ ইংলিশ না। হ্যাঁ, ব্রিটিশ। হ্যাঁ, ওই ক্ষেত্রে তো ওই হিসেবে থাকতেও পারে আরো অনেক। না, যে আমাদের আইন ব্যবস্থাটা, হ্যাঁ, বা নিয়ম কানুন, এখনো আমরা ব্রিটিশ আইনের অনেক মেনে চলি। যেমন ব্রিটিশ তোমরা দেখেছো পুলিশরা হাফ প্যান্ট পরতো, জানো কি? জি স্যার, টিভিতে জি স্যার দেখছি। দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা, টিভিতে দেখেছো? এখনো যখন পুলিশদের ট্রেনিং হয় হাফ প্যান্ট পরিয়েই। বুঝতে পেরেছো? অনেক কিছুতে আমরা এখনো ব্রিটিশ আইনের আইন মেনে চলি আমরা। যাই হোক, এ পর্যন্ত কারো সমস্যা থাকলে আমাকে বলো। সমস্যা আছে? হ্যালো, চলে আসো। সাইদ, সমস্যা আছে? সাফা? না স্যার, না স্যার, আপাতত সেরকম নাই। সমস্যা নেই। পরে একটু পড়ে নিলে হয়তো আরো এগুলো ক্লিয়ার পরে হবে। পড়ে নিয়ে আমাকে আবার প্রশ্ন করবো, হ্যাঁ? জি স্যার, পরে পড়ে নিতে হবে। দেখো, চলে আসো বিচারপতি নিয়োগ ব্যবস্থা। বিচারপতি নিয়োগ পদ্ধতি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ। আচ্ছা, বিভিন্ন দেশের উচ্চ বিচারালয়ের বিচারক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, তথা জনসাধারণ কর্তৃক নির্বাচন, আইনসভা কর্তৃক নির্বাচন, শাসন বিভাগ কর্তৃক নিয়োগ প্রভৃতি। মানে এক এক দেশের এক একটা নিয়ম। বাংলাদেশের সংবিধানে বিচারকদের নিয়োগ সংক্রান্ত যোগ্যতা শর্তাবলী উল্লেখ করা হয়েছে। মানে একজন বিচারক হতে গেলে তাকে কি কি যোগ্যতা তার থাকতে হবে। রাষ্ট্রপতি কতিপয় শর্ত পূরণ সাপেক্ষে প্রধান বিচারপতি পরামর্শক্রমে বিচারকদের নিয়োগ প্রদান করেন। তাহলে একজন থাকেন প্রধান বিচারপতি, তাই তো, রাষ্ট্রের। আর বাদ বাকি বিচারকদের কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি নিয়োগ দেয়, কিন্তু কার পরামর্শে? প্রধান বিচারপতির পরামর্শে। প্রধান বিচারপতির? হ্যাঁ, বিচারপতিকে নিয়োগ দিবে না? না, প্রধান বিচারপতির পরামর্শক্রমে সাধারণ যারা বিচারক থাকবে। ও, মনে করো, সাপোজ এখানে একটা জিনিস উচ্চ আদালত বা মনে করো, বিচারকদের। মনে করো এক হচ্ছে প্রধান বিচারপতি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ জি স্যার। এক হলো প্রধান বিচারপতি, আবার ধরো 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কজন বিচারপতি হলো? আবার ইনি হলেন প্রধান, এনাকে সহায়তা করবে কারা? এই 7 জন। তাহলে এই উপরে থাকবে কে? রাষ্ট্রপতি থাকবে না সবার উপরে? রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কি পরামর্শক্রমে
এনাদেরকে নিয়োগ দান করবেন। বুঝতে পেরেছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, কেটে দিলাম এটা। জি স্যার। আচ্ছা, এটাই হলো এদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যান্য দুটি পদ্ধতিতে বিভিন্ন জটিলতা থাকায় বর্তমানে অধিকাংশ রাষ্ট্র সাধারণত শাসন বিভাগের প্রধান কর্তৃক বিচারপতি নিয়োগ করে থাকে। প্রধান বিচারপতি ও উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে সাধারণত রাষ্ট্রপতি দিয়ে থাকেন। রাষ্ট্রপতি দিবেন আইনের বলে, সংবিধান বলে, কিন্তু তিনি মূল সুপারিশটা তাহলে কার নিচ্ছেন? প্রধান বিচারপতির মাধ্যমে নিচ্ছেন। আর এই বিচারপতিরা আবার কিভাবে রাষ্ট্রে নিয়োগপ্রাপ্ত হবেন? চাকরির পরীক্ষার মাধ্যমে। নিশ্চয় বোঝো নাই? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? ছাপা অঙ্কন, জি স্যার। এই বিচারপতিরা প্রধান, মানে এই যে মনে করো যেমন আমাদের টিচারদের বেলায় দেখো, জুনিয়র শিক্ষক, সিনিয়র শিক্ষক, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল স্যার, এরকম আছেন না? তাহলে এই যে বিচারপতিরা তাহলে প্রথমে কিভাবে নিয়োগ হবেন? প্রতিযোগিতামূলক চাকরির মাধ্যমে তারা নিয়োগ প্রাপ্ত হবেন এবং তারা আস্তে 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 সিনিয়র হবেন। তারপরে তারা কি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাবেন। আগে থাকবেন নিম্ন আদালতে, নিম্ন আদালত থেকে ধীরে 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 তারা উচ্চ আদালতে বিচার করতে যাবেন। কারণ একটা শিশু জন্মগ্রহণ করেই সে কি করতে পারে? হাঁটতে পারে? না স্যার। সেরকম একটি বিচারপতি নিয়োগ পাওয়ার পর তিনি ধীরে 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 কি অভিজ্ঞতা অর্জন করবেন আর তিনি এগিয়ে যাবেন সামনের দিকে। এখন চলে আসো, এত সমস্যা নাই তো না? বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, একটি দেশ পরিচালনা করতে গেলে একটি দেশের প্রশাসনিক কাঠামো থাকে। এই কাঠামোগুলো দেখো, আমরা এই কাঠামোগুলো নিচ থেকে উপর পর্যন্ত হয়ে থাকে। 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি, তাই তো? আচ্ছা, এই প্রশাসনিক কাজের মূলে থাকেন একজন মন্ত্রী, তার অধীনস্থ আরো 6 জন আমলা। এখানে দেখো, এখানে ভাগ করা হয়েছে। দেখো, প্রশাসনিক স্তরগুলো হলো কেন্দ্র 1, বিভাগ 2, জেলা 3, উপজেলা 4 এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অধিদপ্তর নিয়ে বাংলাদেশ সরকারের প্রশাসন ব্যবস্থা গঠিত। এই লাইনে আন্ডারলাইন করে রাখো। তাহলে কি বর্তমানে বাংলাদেশের প্রশাসনিক স্তরগুলো কয়টা হলো? 4টি। কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অধিদপ্তর নিয়ে বাংলাদেশ সরকারের প্রশাসন ব্যবস্থা গঠিত। শাসন সংক্রান্ত এক বা একাধিক বিভাগ একটি মন্ত্রণালয়ের উপর ন্যস্ত। কারণ মন্ত্রণালয় তো অনেকগুলো, একজন মন্ত্রীর পক্ষে বা প্রাইম মিনিস্টারের পক্ষে সবগুলো মন্ত্রণালয় দেখা সম্ভব নয়। তাই মন্ত্রণালয়গুলো ভাগ করা হয়েছে এবং প্রতিটি মন্ত্রণালয়ে একজন করে প্রধানমন্ত্রী, একজন করে মন্ত্রী থাকবেন এবং একজন করে সচিব মহোদয় থাকবেন। আর সচিব হচ্ছেন মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। প্রশাসনিক মানে সকল কর্মের কর্মকর্তা। প্রতিটি বিভাগে বা মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত রয়েছে বিভাগ বা অধিদপ্তর। তাহলে কাজগুলো সারার জন্য আবার কি হয়েছে? অধিদপ্তর রয়েছে। কারণ একজন মন্ত্রীর তো একা কাজ করা সম্ভব না। সম্ভব কি? হ্যালো, ও না স্যার। একজন মন্ত্রীর একা কাজ করা কিন্তু সম্ভব না। এই জন্য একটা মনে করো যেমন আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়, তারপরে অধিদপ্তর, দপ্তর, তারপরে কি আছে জেলা শিক্ষা অফিস, তারপরে মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল, এরকম ভাগ করা আছে না? কাজের সুবিধার জন্য এই জিনিসগুলো ভাগ করে নেওয়া হয়। এখন আমি চলে যাব এই লাইনটাতে। দেখো, কেন্দ্রীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনের প্রথম পর্যায়ে কে থাকতেছে? মন্ত্রী। তারপরে থাকবেন তার অধীনস্থ কে? সচিব। ওনার অধীনস্থ একজন অতিরিক্ত সচিব, তার অধীনস্থ একজন যুগ্ম সচিব, তার অধীনস্থ উপসচিব, ওনার অধীনস্থ সিনিয়র সহকারী সচিব, তারপরে হচ্ছে সহকারী সচিব। তাহলে কয়জন আসলো মোট এখানে?
সাতজন। 7 জন। আচ্ছা, 7 জন আসলো স্যার। এখানে একটা সাইড, এটা মজার ঘটনা আছে, দেখো। এটা যদি তুমি নিচ থেকে একবার একবার ব্যাখ্যা আসে, আবার উপর থেকে, নিচ থেকে উপর দিকে আবার ব্যাখ্যা আসে। দেখো, মন্ত্রী কোনো একটি বিষয়ে নির্দেশ দিলেন, কাকে নির্দেশ দিবেন? সচিব মহোদয়। সচিবকে। সচিব। সচিব আবার কাকে দিবেন? অতিরিক্ত সচিব মহোদয়কে। অতিরিক্ত সচিব মহোদয় কাকে দিবেন? যুগ্ম সচিব মহোদয়কে। যুগ্ম সচিব কাকে দিবেন? উপসচিব। এইভাবে লাস্টে আসবে সহকারী সচিব পর্যায়ে, ঠিক আছে? ইনি আবার কাকে নির্দেশ দিবেন? তৃণমূল পর্যায়ের সাধারণ কি জনপ্রতিনিধিদেরকে। জনপ্রতিনিধিদের রিপোর্টগুলো নিয়ে কাকে দিবেন? আবার এনাকে দিবেন, ইনি দিবেন এনাকে। এইভাবে 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 এসে এখানে এসে শেষ হবে। ইনি আবার সবকিছু দেখবেন, দেখে প্রতি সোমবার করে মন্ত্রিসভার বৈঠক হয়, ওখানে উনি তুলবেন, পাশ করবেন। তাহলে কি আন্তর মন্ত্রণালয় বৈঠক স্যার। আন্তমত বা একনেকের বৈঠক হয়। তাহলে কি একবার এদিক থেকে এদিকে আসছে, আরেকবার এদিক থেকে এদিকে আসছে, মানে একবার তথ্য দিলেন, আরেকবার তথ্য নিচ থেকে নিলেন। তো এটি একটি প্রক্রিয়া না? জি স্যার, উভয়মুখী প্রক্রিয়া বলা যায়। উভয়মুখী প্রক্রিয়া। এবং এতে কি তথ্য কি মন্ত্রীর কি একা ক্ষমতা আছে এনাদের কি ব্যতি রেখে তৃণমূল বা ফিল্ড পর্যায়ে তথ্য নেওয়া? না। না স্যার। সম্ভব না। আবার এনারও কি ক্ষমতা আছে যে এনার অনুমোদন ছাড়া কোনো কাজ আগ বাড়িয়ে করা? না স্যার। না নেই। স্যার। তাহলে প্রতিটি হচ্ছে একটির সঙ্গে আরেকটি রিলেটেড, তাই না? আচ্ছা, স্যার প্রতিটা ধাপেরই লোকজন একে অপরের পরিপূরক বলা যায়। হ্যাঁ। এখন দেখো, এখানে আমি একটু বলি। মনে করো এখানে ধরলাম আমি শিক্ষামন্ত্রী আছেন না একজন? জি জি স্যার। স্যার। শিক্ষামন্ত্রী আছেন একজন, শিক্ষা সচিব আছেন, শিক্ষা অতিরিক্ত সচিব আছেন, সবই আছেন। তাহলে এই কাজগুলো সুষ্ঠুভাবে বন্টনের জন্য তাহলে প্রথমে কি শিক্ষা মন্ত্রী, তারপর শিক্ষা মন্ত্রণালয়, তার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, তারপরে যেমন আমাদের এই 8 ডিস্ট্রিক্টের, রংপুর বিভাগের 8 ডিস্ট্রিক্টের কি আছে বলতে পারবা? বিভাগীয়, রংপুর বিভাগীয় শিক্ষা অফিস। তারপর হচ্ছে কি প্রতিটি জেলায় জেলা শিক্ষা অফিস আছে না? তারপরে আছে প্রতিটি উপজেলায় উপজেলা শিক্ষা অফিস। তাহলে কি একখান থেকে, এনারা তো থাকেন ঢাকায়, যেহেতু আমাদের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক, এখান থেকে কি তথ্য নিয়ে একবার উনি কি বসে বসে তথ্য এখান থেকে নিতে পারবেন যদি এনারা সহায়তা না করেন? সম্ভব না। কি সাবা সম্ভব? না স্যার। সম্ভব না, কারণ ইনি বলবেন এনাকে, এভাবে ধাপে 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 আসবে, আবার ধাপে 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 এগুলো চলে যাবে। দেখো, সেক্রেটারিয়েট বা সচিবালয় বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার কেন্দ্রে অবস্থিত, যা শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র স্বরূপ। সরকারি যাবতীয় সিদ্ধান্ত সর্বপ্রথম সচিবালয়ে গৃহীত হয়। কথাটা আমরা আগে বলে ফেলেছি, তাই না? গৃহীত হয়, তারপর বাস্তবায়ন করে কে? পার্ট বাই পার্ট এগুলো বাস্তবায়ন হয়, এবং ফিল্ড পর্যায়ে যে এনারা বাস্তবায়ন করেন। সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগ অফিসগুলোকে যৌথভাবে সচিবালয় বলা হয়। প্রধানমন্ত্রী পছন্দ অনুসারে প্রতিটি মন্ত্রণালয়ে একজন করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকেন, এবং মন্ত্রী হলেন একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রণালয়ের প্রধান। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা তথা প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একজন সচিব। তাহলে এই সচিব কিভাবে নিয়োগপ্রাপ্ত? বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। বুঝতে পেরেছো? এনারা সবাই বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। আর ইনি কিভাবে নিয়োগপ্রাপ্ত? মন্ত্রী জনগণের প্রত্যক্ষ পরোক্ষ ভোটে তিনি নির্বাচিত। সরকারি কর্ম কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত, লিখে দিছে এই লাইনটা। মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার সচিবের উপর ন্যস্ত থাকে। সচিব সেই কাজগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে করার জন্য পার্ট বাই পার্ট তিনি ফিল্ডে পাঠিয়ে দেন, এবং তিনি সেই যে তথ্যটি চাবেন সেই তথ্যটি তৃণমূল পর্যায় পর্যন্ত যাবে। তৃণমূল থেকে সেই তথ্যগুলো আবার উপরের দিকে উঠে আসবে পার্ট বাই পার্ট। মানে এক যে নির্দেশ দিবে 7কে, 7 সেই তথ্য আবার 1কে পাঠিয়ে দিবে, এই ক্রম মেনটেন করে। বুঝতে পেরেছো জিনিসটা? হ্যালো,
জি স্যার স্যার। মন্ত্রী কি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়? সরাসরি ভোটে, প্রত্যক্ষ শুধু? প্রত্যক্ষ ভোটে। পরোক্ষ হইতে পারে ওই যে সংরক্ষিত আসনে যারা। ও ওনাদের কথা ধরলাম না আমি, মানে সরাসরি মন্ত্রীর কথা ধরলাম। পরোক্ষ হলে যেটা ছাপা বললো, যা হচ্ছে মন্ত্রীদের ভোটে, এই যে এমপিদের ভোটে যারা হবে, তাই না? হ্যালো, জি স্যার। জি আচ্ছা। স্যার। বাংলাদেশের প্রশাসন আমলাতান্ত্রিক। আমলাতান্ত্রিক কথাটা তোমরা দেখবা ডিকশনারিতে ঘেটে, ব্রিটিশ কথা এটা একটা। মানে কি, একটা কথা আছে না, নিম্ন পদস্থ মানে? নিম্ন আর উচ্চ পদস্থ একটা কথা আছে না? আবার যে কামলা মানে তো উচ্চ পদস্থ বলছিলেন সেদিন। আমলা উচ্চ পদস্থ, আর কামলা হচ্ছে বাস্তবায়ন করা। আচ্ছা, এখন দেখবা যে একটা কথা আছে না, ধনী ও গরিব, একটা কথা আছে না? যদি অন্যভাবে দেখি একটু, কথাটা ব্যাখ্যাটা এরকম হচ্ছে, এক কথায় উচ্চ পদস্থ আর হচ্ছে নিম্ন পদস্থ। দেখো, সর্বনিম্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা হচ্ছেন সরকারি সচিব, যেটা আমরা আগেই বলেছি যে এই ক্রমের লাস্ট স্তর হচ্ছে কে, ইনি, তাই না? ইনি হচ্ছেন লাস্ট স্তর বা ছোট মানুষ। আচ্ছা, এখন কোন কোন জায়গায় সচিব একজনই হয়, অতিরিক্ত সচিব একের অধিক হতে পারেন, যুগ্ম সচিবও একের অধিক হতে পারেন, উপসচিব তো অনেক, সিনিয়র সহকারী সচিবও অনেক হতে পারেন, সহকারী সচিবও একের অধিক হতে পারেন। তা এই কতজন হবে এটা সমস্তের উপর নির্ভর করে হচ্ছে প্রমোশনের উপরে এবং কাজের